মধ্যরাতে অচেনা একটা মেয়েকে বুকে জড়িয়ে রাখার চেয়ে অপ্রীতিকর পরিস্থিতি আর কি হতে পারে জানা নেই নিভ্রাণের। রাতের বেলা রাস্তা ফাঁকা, বাস চলছে সাই সাই গতিতে। ঘুমন্ত যাত্রী সমেত নিস্তব্ধ বাসটাকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। অবশ্য চট্টগ্রাম টু ঢাকার সিটিং বাসে রাত কাটানোর জন্য ঘুমের বিকল্প নেই। বাইরে বৃষ্টি নেমেছে, ঝমাঝম শব্দের মন মাতানো আভাস। প্রকৃতির আনাচে কানাচে মেয়েটা বসেছিল জানালার পাশে। বাসের অন্য সব জানালা খোলা থাকলেও ঝোড়ো বাতাস শুরু হওয়া মাত্রই এই জানালা আটকে দিয়েছিল সে। বৃষ্টি প্রচণ্ড প্রিয় হওয়া সত্ত্বেও তখন যেচে পড়ে কিছু বলেনি। নিভ্রাণ মেয়েটাকে গায়ে পড়া স্বভাবের ভাবে। হাত বাড়িয়ে জানালাটা খুলে দিল নিভ্রাণ। সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাটাওয়ালা দমকা হাওয়া ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ। পরম আবেশে চোখ বুজে ফেলল। বৃষ্টি তার সাংঘাতিক পছন্দের। মেয়েটা দুর্বল স্বরে গোঙাচ্ছে। সে করুণ সুরে চোখ মেলালো নিভ্রাণ। পূর্ণ দৃষ্টিতে নিচের দিকে তাকাতেই মেঘেতের আলোর ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা চেহারাটা। মেয়েটার গায়ের রং একটু বেশিই সাদা, চেহারায় নিদারুণ সারল্যতা। তবু অতি অপরূপের মাঝেও সব কেমন ফ্যাকাশে নিষ্প্রাণ। মুখশ্রীতে ক্লান্তিকর মলিন ছাপ ফুটে উঠেছে। আলোর ছাপটা চলে গেল, আবারও আধারে ডুব দিল বাহ্য জগৎ। তপ্ত শ্বাস চাইল নিভ্রাণ। বাতাসে মেয়েটার মাথার ওড়না কাঁধের ওপর পড়ে গেছে। চুল উঠছে লক্ষ্যহীন ভাবে, চোখে মুখে আশ্রে পড়ছে বারবার। দ্বিধাগ্রস্ত হাতে কয়েকবার চুলগুলো কানের পিছে গুঁজে দিল নিভ্রাণ। লাভ হলো না, অবাধ্য চুল উড়েই যাচ্ছে। উপায়ন্তে না পেয়ে হাতে পড়া শখের রাবারের রিস্টব্যান্ডটা খুলে নিল নিভ্রাণ। চুলগুলো আলগোছে গুছিয়ে ঢিলে ঢালা একটা ঝুঁটি করে মাথার ওড়নাটা ভালো করে তুলে দিল। মেয়েটার শরীরে জ্বর আছে, কাছাকাছি থাকার ফলে কপাল না চেয়েই বোঝা যাচ্ছে। নিভ্রাণ একবার ভাবলো ডেকে তুলে দেবে, ফের ভাবলো থাক, ঘুমোচ্ছে ঘুমোক, ডাকার দরকার নেই, শরীরটা হয়তো খুব অসুস্থ। মেয়েটার বয়স বড়জোর 22 কি 23 হবে। এতটুকুন মেয়ে একা একা অসুস্থ শরীর নিয়ে কেন রাতের জার্নি করছে, ব্যাপারটা বেশ ঘোলাটে লাগলো নিভ্রাণের। মাথায় এক ঝাঁক প্রশ্ন নিয়ে আবারও চোখ বুঝলো নিভ্রাণ। তন্দ্রা ঘরে একটু আচ্ছন্ন হতেই সশব্দে দুকড়ে কেঁদে উঠল মেয়েটা। তাড়াহুড়ো করে চোখ মেলল সে। মেয়েটা কাঁদছে, নোনা জলে বুক ভিজছে, বারবার গোঙাচ্ছে আর কোমরের দিকে শার্ট এমনভাবে মুচড়ে ধরেছে যেন এখনই ছিঁড়ে ফেলবে। কান খাড়া করলো নিভ্রাণ। একটু মনোযোগ দিতেই বুঝতে পারল মেয়েটা বাবা বাবা করে এলোমেলো বুলি আওড়াচ্ছে। এবার প্রচণ্ড মায়া হলো। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গালের পানি মুছিয়ে দিল নিভ্রাণ। শার্ট ধরা হাতটার ওপর আলতো করে হাত রাখতে মেয়েটা এমনভাবে তা আঁকড়ে ধরল যেন কোনো খেয়ে হারা নৌকা তার প্রতীক্ষার পর একটা শক্তপোক্ত খুঁটি পেয়েছে। ছেড়ে দিলে সে আবারও ভেসে যাবে উত্তাল অর্ণবে। ছোট্ট করে শ্বাস ফেল নিভ্রাণ। মাথার ওড়নাটা নামিয়ে স্নেহের সহিত কিছুক্ষণ চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতেই কান্না থেমে গেল। শান্ত স্নিগ্ধ তটিনীর মতো ঘুমিয়ে পড়ল মেয়েটা। মাথা থেকে হাত সরাল না নিভ্রাণ। স্নেহার্দ নয়নে চেয়ে বুকের মাঝে আগলে ধরে রাখলো সারা রাত। আকাশে সূর্যের দেখা মেলেনি। কালো কালো স্তপীকৃত মেঘ এখনো ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। হিম শীতল ঠান্ডা পরিবেশ। একটু শীত শীত অনুভব হতেই ঘুম ভাঙল রাত্রির। চোখের ওপর কালো ছায়া। কয়েক মুহূর্ত লাগলো। নিজের অবস্থাটা বুঝে যেতেই খানিকটা চমকে উঠল সে। মাথাটা ঘুরিয়ে ওপরে তাকাতেই লোকটার চিবুক চোখে পড়ল। সিটে মাথা এলিয়ে ঘুমাচ্ছে, হাতটা তার চুলের ভাঁজে ডোবানো। লজ্জা ভয়ে অস্থির হয়ে উঠল রাত্রি। হুড়মুড় করে সরে যাওয়ার জন্য নড়তেই ঢুলুঢুলু চোখে তাকালো নিভ্রাণ। রাত্রিকে সজাগ দেখে নিজেই হাতটা সরিয়ে নিল মাথা থেকে। এক ধাঁচে বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে। কয়েকবার পিটপিট করলো, চোখ পরিষ্কার করলো সে। হাত ঘড়িতে সময় দেখে নিল, সকাল 7:10। আপনার জ্বর কমেছে? ভরাট কণ্ঠে প্রশ্ন করল নিভ্রাণ। উত্তর দিতে পারল না রাত্রি। জড়সড় হয়ে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে রইল শুধু। তার রাতে জ্বর এসেছিল? লোকটাই বা তাকে এইভাবে কেন ধরেছিল? রাত্রির উত্তর না পেয়ে নির্দ্বিধায় তার কপালের হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল নিভ্রাণ। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। নিভ্রাণ দ্রুত হাত সরিয়ে নিল, নরম গলায় বলল, জ্বর নেই, পানি খাবেন? একটু সময় নিয়ে মৃদুভাবে দুপাশে মাথা নাড়ালো রাত্রি। অপর হাত তখনও আবদ্ধ নিভ্রাণের হাতের মাঝে। নিভ্রাণ আবারও সিটে মাথা এলিয়ে দিয়েছে। চোখে রাজ্যের ঘুম। রাত্রি ইতস্তত করল। নিমিলিন সংকুচিত কণ্ঠে বলল, হাত সারুন।
মেয়েটার কণ্ঠটা চিকন, শুনতে খুব মিষ্টি লাগে। নিভ্রান হাসলো, চোখ বন্ধ অবস্থায় স্পষ্ট ভাষায় বলল, আপনি ধরে রেখেছেন মিস, আমি নই। নিজের কাণ্ডে নিজেই নির্বুদ্ধি অর্থহীন হয়ে বলল রাত্রি। দ্রুত হাতটা ছেড়ে দিতেই নিভ্রান বুকের ওপর আড়াআড়িভাবে 2 হাত ভাঁজ করে আরাম করে মাথায় এলিয়ে বলল, পর্দাটা টেনে দিন। আর চোখে লোকটাকে ধারালো নজরে দেখে নিল রাত্রি। পরনে ব্ল্যাক কালারের পোলো শার্টের সঙ্গে ব্লু জিন্স, চেহারায় সুপুরুষ, চালচলনে আভিজাত্যের ছোঁয়া, কথাবার্তায় ব্যক্তিত্বটাও তেমন নড়বড়ে লাগলো না। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল রাত্রি। সিটিং বাসে জানালার দৈর্ঘ্য পর্যন্ত লাল রঙের পর্দা দেওয়া। আস্তে করে পর্দাটা টেনে দিল সে। ঢাকা পৌঁছাতে হয়তো আর ঘন্টাখানেকের মতো লাগবে। গতকাল বিকেলের দিকে শেষ খেয়েছে, রাতে কিছু খাওয়া হয়নি। সন্ধ্যায় রওনা দিয়ে বাস স্টপ পর্যন্ত আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। মাথাটা ছিমছিম করছে, দুর্বল লাগছে খুব। ব্যাগ থেকে ফোন বের করলো রাত্রি। মায়ের নাম্বারে ডায়াল করতে গিয়েও থেমে গেল। মা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, ফোন ধরবে না। ফোনটা আবারও ঢুকিয়ে রাখলো সে। চোখ বুঝতেই বুঝলো মস্তিষ্কের টনটনে ব্যথাটা আবারও শুরু হয়েছে। ইদানিং আবার হুটহাট মাথা ব্যথা করে। এত ঝড়ঝাপটা হয়তো তার ছোট্ট মস্তিষ্কটা সামলে উঠতে পারছে না। পরিবেশ থমকে আছে, আগত ঝড়ের পূর্বাভাস এই থমথমে ছাইরাঙা গগন। হিমেল হাওয়া দল বল নিয়ে ছুটে বেড়াচ্ছে একুল থেকে ওকুল। বাস থেমে গেছে, অম্রসারা হানা দিয়েছে। চরম আলোক শূন্যতায় ভুগছে পরিবেশ। বাস থেমে গেছে স্টপে। যাত্রীরা নেমে যাচ্ছে ধাক্কাধাক্কি করে। গায়ের ওড়না খুলে ভালো মতো পেঁচিয়ে নিয়ে উঠে দাঁড়ালো রাত্রি। নিভ্রান ঘাড় ফিরিয়ে এক নজরে দেখে নিল তাকে। মেয়েটা এক হাতে সামনের সিট ধরে অপর হাতে নিজের ব্যাগটা তুলে নিয়েছে। চোখে মুখে ঘোর দুর্বলতা, কেমন পানসে ফিকে হয়ে গেছে। অবিলম্বে হাত বাড়িয়ে দিল নিভ্রান। ব্যাগের দিকে ইশারা করে নমনীয় কণ্ঠে বলল, আমাকে দিন। রাত্রি মুখ তুলে তাকালো। স্বচ্ছ চোখের মণিজোড়ায় কয়েকটি সুন্দর মুহূর্ত কেটে গেল নিভ্রানের। কি অপূর্ব! ঘোর ভাঙল রাত্রির আলতো স্বরে বলা আমি পারবো কথাটাই। দ্রুত চোখের পলক ফেলল সে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে রাত্রির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে হাত বদল করে নিজের ব্যাগ আর রাত্রির ব্যাগ এক হাতেই তুলে নিল। রাত্রি আমতা আমতা করলো, চোখটা ঘোলাটে হয়ে আসছে বারবার, মাথা ঘোরাচ্ছে। তবুও অন্যের ওপর নির্ভরশীল হওয়া তার স্বভাব নয়। আচমকাই বেসামাল হয়ে পড়ল সে। পর মুহূর্তেই সামনের সিটটা শক্ত করে ধরে দুবার চোখের পাপড়ি ঝাপটে হাত এগিয়ে দিল। ব্যাগটার দিকে চেয়ে এলোমেলো স্বরে বলল, দেখুন আমি পারবো, আমাকে দিন। নিভ্রান দিল তো নাই, উল্টো রাত্রি মেলে রাখা হাত নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে গম্ভীর স্বরে বলল, আপনি নিজে ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছেন না, আবার পারবো পারবো করছেন। আসুন আমার সাথে। রাত্রি গোলমেলে দৃষ্টি নিক্ষেপ করলো। মাথাটা সত্যিই প্রচণ্ড ঘোরাচ্ছে। এই ঠান্ডা বাতাসেও কপালে বিন্দু বিন্দু ঘাম। তবুও নিজেকে সামলে নিস্তেজ স্বরে বলল, আমি তার বাক্য শেষ করতে দিল না নিভ্রান। হাতটা টেনে নিজের একটু সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপ করে আস্তে আস্তে নামুন। কথা বাড়ালো না রাত্রি। নিঃশব্দে নিভ্রানের হাত ধরে রাস্তায় নেমে এলো। রাস্তায় পানি জমেছে, কাদা পানিতে ঝপাঝপ শব্দ তুলে মানুষজন হাঁটছে। বাতাসের বেগ বেড়ে গেছে। নিভ্রান আশেপাশে তাকালো। রাত্রির হাতটা আরো একটু শক্ত করে ধরে খুব সাবধানে এগোতে এগোতে বলল, কোথায় যাবেন আপনি? সিএনজি ঠিক করে দেই। সিএনজি শব্দটা কানে যেতেই মিয়ে গেল রাত্রি। সিএনজিতে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা বা ইচ্ছা কোনোটাই নেই তার। কিন্তু ওটা তো আর লোকটাকে বলা যায় না। নিভ্রান ততক্ষণে একটা সিএনজির সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাত্রিকে ঠিকানা জিজ্ঞাসা করতেই সে আমতা আমতা করে ঠিকানা বলল। কাছাকাছি যাবো তো, সিএনজি লাগবে না। নিভ্রান নিঃশব্দে হাসলো আর বলল, আপনি আশেপাশে রিক্সা দেখতে পারছেন মিস? তাছাড়া ঝড় ছেড়ে দিবে, এই ব্যাগ নিয়ে আপনি কি করে রিক্সায় যাবেন? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল নিভ্রান। মেয়েটাকে সে কোনো ক্রমে একা ছাড়বে না। এমনি দুর্বল দেখাচ্ছে, তার ওপর মুঠোয় থাকা নরম হাতটার তাপ ক্রমশ বাড়ছে। আবার জ্বর উঠেছে গায়ে। অসুস্থ মেয়েটাকে মাঝ রাস্তায় একা ছেড়ে দেওয়া কোশমিন কালেও সম্ভব না তার পক্ষে। চট করে আশেপাশে তাকালো রাত্রি। আসলেই রিক্সা নেই। ঢাকার শহরের এমনিও রিক্সার সংকট, আর বৃষ্টির দিনে তো বলার বাইরে। ছোট্ট করে শ্বাস ফেলল সে। বিনীত স্বরে বলল, আমি কোনো একটা ব্যবস্থা করে নিব, সমস্যা নেই। মেয়েটার অবসন্ন চোখ জোড়া দেখে হঠাৎই কিছু একটা আন্দাজ করলো নিভ্রান। পরক্ষণেই মুচকি এসে বলল, ভাড়া আমি দিয়ে দিব, আপনি ভেতরে বসেন। ভাড়া আমি দিয়ে দেবো। কথাটা কানে যেতেই এতক্ষণে শান্ত মেয়েটা হঠাৎই কঠিন হয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে নিভ্রানের দিকে চেয়ে নিচু তবে প্রচণ্ড গাঢ় কণ্ঠে বলল, আমার সাহায্য প্রয়োজন নেই।
নিবরান হাসল মনে মনে। মেয়েটার কণ্ঠে প্রবল আত্মসম্মানের পরিস্ফুট আভাস। এতটুকুন মেয়ের এহেন আত্মসম্মান বোধ প্রচণ্ডভাবে টানল তাকে। মেয়েটা সত্যিই ভীষণ অন্যরকম। গলা ঝাড়ল নিবরান। মুখের কথাগুলো গুছিয়ে নিয়ে মুচকি এসে বলল, ঠিক আছে, তবে আপনাকে একা ছাড়াটা আমার সমীচীন মনে হচ্ছে না। তাছাড়া আপনার বাসা যেহেতু কাছে আর আমার বাসা তার থেকে অনেকটাই দূরে, তো স্বাভাবিকতই আমার ভাড়াটা বেশি আসবে, তাই না? তো মোটমাট ভাড়া থেকে আপনি আপনার ভাড়াটুকু দিবেন, মানে 60 অথবা 70 টাকা, আর বাদবাকিটা আমি দিব। আমি কিন্তু সাহায্য করছি না, জাস্ট হিসাবটা বলছি। পাল্টা জবাব দিতে গিয়েও দিতে পারল না রাত্রি। লোকটার যুক্তিটা কথার বেড়াজালে ফাঁসিয়ে দেওয়ার মতো। যেখানে আপত্তি করে কিছু বলা যায় না, হাঁপ ছাড়ল সে। নামানো গলায় বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। ভেতরে বসে দরজায় হাতল আটকে দিল নিভ্রান। রাত্রির হাত তখনও তার হাতের মুঠোয়, আঙুলের ভাঁজে আঙুল ডোবালো। সিএনজি ছাড়ার আগেই মুষলধারায় বৃষ্টি নেমে গেল। আকাশ বাতাস কাঁপিয়ে জলপাত শুরু হয়েছে। সিএনজির দুপাশে পলিথিনের পর্দা টেনে দিল নিভ্রান। বদ্ধ জায়গাটায় শুধুই ঘন ঘন উষ্ণ নিঃশ্বাসের চলাচল। পিচঢালা রাস্তায় বৃষ্টির ফোঁটা পড়ছে, ঝুমঝুম ঝুম। মেঘেদের গুমুর গুমুর গর্জন শোনা যাচ্ছে। পলিথিনের পর্দাটা একটু সরিয়ে লোহার শিকগুলোই এক হাত রেখে বাইরে তাকিয়ে আছে রাত্রি। বৃষ্টির ছটায় একটু আধটু ভিজে উঠছে হাত মুখ। নিবরান হালকা কেশে গলা পরিষ্কার করলো। মুঠোয় রাখা হাতের বাঁধন ঢিলে করে দিলেও তা ছুটে গেল না। রাত্রি নিজের অজান্তেই সজোরে খামচে ধরেছে তাকে। মুচকি আসলো নিবরান, চোখ তুলে রাত্রির মুখের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়েই থাকলো একাধারে। মেয়েটার সৌন্দর্য অপার্থিব। পাতলা ঠোঁটজোড়া মৃদু কম্পমান, বারবার চোখের ভারী পল্লব ঝাপটাচ্ছে। গালের ওপর কয়েক ছিটা পানি। নিবরান শুকনো ঢোক গিলল। দৃষ্টি সরিয়ে ভরাট গলায় প্রশ্ন করল, নাম কি আপনার? গাড় ফিরিয়ে এক পলক তাকালো রাত্রি। পরক্ষণে মৃদু হেসে উত্তর দিল, আমি রাত্রি। বলে আবারও বৃষ্টি দেখায় মন দিল সে। মনে মনে কয়েকবার নামটা স্বগতির মতো আওড়ে নিল নিভ্রান। পুনরায় বলল, তো রাত আপনি? তার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে হেসে ফেলল রাত্রি। হাসল নিভ্রানও। নিষ্পলক নয়নে চেয়ে থেকে ধীর কণ্ঠে বলল, হাসছেন কেন? কোনো রকমে হাসি থামালো রাত্রি। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নরম কণ্ঠে বলল, আমার নাম রাত্রি, রাত নয়। আমি না হয় রাতই ডাকি। মুখে উত্তর দিল না রাত্রি। সম্মতি সূচক হাসি হাসল শুধু। বাতাসের বেগ বেড়েছে। বৃষ্টির পানিও তীব্রভাবে ঢুকে পড়েছে ফাঁক দিয়ে। চোখের ওপর কয়েকটা ঝাপটা এসে পড়তেই দ্রুত পলিথিনটা ছেড়ে দিয়ে এক হাতে চোখ কোসকালো রাত্রি। গায়ের জ্বরটা নেমে গেছে হঠাৎই। ঘাড় গলা ঘামে ভিজে উঠছে। নিভ্রান পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল। ইশারা করলো ঘাম মুছে নিতে। মৌন মুখে কিছুক্ষণ ইতস্তত করে অতঃপর দ্বিধাগ্রস্ত হাতে রুমালটা নিল রাত্রি। ঘাম মুছে পুনরায় নিভ্রানের কাছে দিতেই নিভ্রান তার সযত্নে ভাঁজ করে পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, এভাবে একা একা জার্নি করবেন না রাত। কাল কত অসুস্থ হয়ে পড়েছিলেন জানেন? আমার অভ্যেস আছে। তৎক্ষণাৎ উত্তর দিল রাত্রি। খানিকটা অবাক হলো নিভ্রান। ঘাড় বাঁকিয়ে ভ্রু কুঁচকে বলল, অসুস্থ হবার অভ্যাস আছে? আবারও হেসে ফেলল রাত্রি। হাসতে হাসতেই বলল, জার্নি করার অভ্যেস আছে। এবার আর হাসল না নিভ্রান। গম্ভীর স্বরে বলল, এতটুকুন মেয়ে এত দূর জার্নি করেন কেন? আর করলেও রাতের বেলাটা অ্যাভয়েড করবেন, বুঝলেন? রাত্রির চোখে মুখে হঠাৎই অদ্ভুত এক কালো ছায়া খেলে গেল। হাসিটা থেমে গেছে। ঠোঁটের আকৃতিটায় ফুটে উঠেছে বিষাদের দাগ। মাথা ঝুঁকিয়ে মুখের ওপর উড়ে বেড়ানো কয়েকটা অগোছালো চুল কানে পিছে গুজে দিতে দিতে সে বলল, আসলে ওখানে আমার মা থাকে তো, একটা সমস্যা হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যেতে হয়েছে। কাল থেকে আবার ভার্সিটিতে পরীক্ষা শুরু হবে, তাই গত রাতেই রওনা দেওয়া ছাড়া উপায় ছিল না। আপনার মা ওখানে, তাহলে আপনি? আমি একা থাকি। মুচকি হেসে উত্তর দিল রাত্রি। নিভ্রান গভীর দৃষ্টিতে তাকালো। এই হাসিটার পেছনে ঠিক কতটা কষ্ট লুকিয়ে আছে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। কিছুটা হলেও আন্দাজ করতে পারছে মেয়েটার হয়তো বাবা নেই। বাবা ছাড়া একটা পরিবারকে ঠিক কতটা ঝড়ঝাপটা পোহাতে হয় তা সবাই জানে। মায়া হলো নিভ্রানের। তবে মেয়েটার সাহসের বাহবা দিতে হয় অবশ্যই। ঢাকার শহরে ছোট্ট একটা মেয়ের একা একা থাকা চারটিখানি কথা না। চারিদিকে খারাপ মানুষজন ওত পেতে থাকে, কখন সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বে। প্রসঙ্গে এড়িয়ে গেল নিভ্রান। মেয়েটার মুখে বেদনা মানায় না,
ব্যক্তিগত প্রশ্ন ছেড়ে সে বলল, কোন ভার্সিটিতে পড়েন? অকপটে ভার্সিটির নাম বলল রাত্রি। লোকটাকে একেবারেই খারাপ মনে হচ্ছে না, অভিজ্ঞতা আছে তার। মানুষের কথাবার্তার ভঙ্গি দেখলে সে বুঝতে পারে কার উদ্দেশ্য খারাপ আর কার উদ্দেশ্য সৎ। ভার্সিটির নাম শুনতেই চোখ বড় বড় হয়ে গেল নিভ্রানের। তার অফিসের কাছে এই ভার্সিটি, কিন্তু মেয়েটার বাসা তো এদিকে, রোজ এত দূরে ভার্সিটিতে যায়। বিস্মিত কণ্ঠে সে বলল, আপনি যে ঠিকানা বললেন সেখান থেকে তো অনেক দূরে হয়ে যায়, কাছাকাছি বাসা নিলেই তো পারেন। আরে না, এখন তো স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি। এদিকে একটা টিউশনি আছে। আমার বাসা ভার্সিটির কাছেই। এই দুদিন গ্রামে ছিলাম, তাই পড়াতে পারিনি। আজকে মিস দেওয়া যাবে না, তাই পড়িয়ে একেবারে বাসায় যাব। বিস্ময় কমল না নিভ্রানের, বরং বাড়ল আরও খানিকটা। মেয়েটার কি ক্লান্তি নেই? রাত ভোর জার্নি করে এখন বাসায় না গিয়ে পড়াতে যাবে? অন্য কারো কথা বাদই দিক, তার নিজেরও তো গা ম্যাচ ম্যাচ করছে। কখন গিয়ে বিছানায় গা এলিয়ে দেবে সে অপেক্ষাই করছে। কণ্ঠের বিস্ময়তা লুকাতে পারল না সে, বলল, এই অসুস্থ শরীর নিয়ে? রাত্রি মলিনভাবে হাসল, বলল, অসুস্থ কোথায়, একদম সুস্থ আছি। তাল মেলালো না নিভ্রান। রাত্রির চোখে চেয়ে শাসন ভরা জোরালো গলায় বলল, তবু নিজের একটু খেয়াল রাখা উচিত রাত, ছোট মানুষ আপনি, এত চাপ নিবেন না। উত্তর দিল না রাত্রি, তবে খুব করে বলতে ইচ্ছে করলো নিজের খেয়াল রাখলে যে মায়ের খেয়ালটা রাখা হবে না, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। কারো কাছে নিজের অসহায়ত্ব কখনো প্রকাশ করে না সে। নিজেকে অন্যের সামনে ছোট করা মানে নিজের আত্মসম্মানটাকে বিলিয়ে দেওয়া, যা তার স্বভাবে একেবারেই বিপরীত। চোখ বুঝল সে। সিএনজিতে কাত করে মাথা টেকে বৃষ্টির ঝমঝম শব্দতরঙ্গ অনুভব করার চেষ্টা করলো। নিভ্রান তাকালো একবার। মেয়েটা বারবার মুগ্ধ করছে তাকে। এরকম শান্ত, সাহসী, দৃঢ় স্বভাব সে পূর্বে দেখেনি। গন্তব্যে পৌঁছে গেছে সিএনজি। পুরোটার সময় চোখ বন্ধ করেই কাটিয়েছে রাত্রি। চলন্ত বাহনটা হুট করে থেমে যেতেই চকিতে চোখ মেলল সে। নড়ে চড়ে সোজা হয়ে বসতেই নজর গেল নিভ্রানের ধরে রাখা হাতটার ওপর। রাত্রির দৃষ্টি অনুসরণ করে নিভ্রান ফিচেল গলায় বলল, এবারও আপনি ধরে রেখেছেন? লজ্জা পেল রাত্রি। নিভ্রান ঠোঁটের দুষ্টুমি মাখা হাসি। সেদিকে চোখ পড়তেই লজ্জিত ভঙ্গিতে মাথা নামালো সে। তড়িঘড়ি করে হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে নিজের ভাগের টাকা বের করে নিভ্রানের দিকে এগিয়ে দিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আপনি একসাথে দিয়ে দিয়ে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নিভ্রান। রাত্রি থায় ধরে রয়েছে টাকাটা, বোঝা যাচ্ছে সে কোনো ক্রমে নিভ্রানকে পুরো ভাড়া দিতে দেবে না। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে টাকাটা হাতে নিল নিভ্রান। রাত্রি দেরি করল না, দ্রুত পলিথিনটা সরিয়ে দরজার হাতল ঘোরালো। নিভ্রান কিছু বলতে গিয়েও থেমে গেল। ততক্ষণে বেরিয়ে পড়েছে রাত্রি। মাথার উপর এক হাত দিয়ে বৃষ্টি থেকে নিজেকে আড়াল করে অন্য হাতে ব্যাগটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতেই টনক নড়ল নিভ্রানের। চোখের পলকে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাত্রির ব্যাগটা নিজের হাতে নিয়ে অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো সে। এক প্রকার দৌড়ে হাতের ছাতাটা খুলে রাত্রির মাথার উপর ধরল। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেল রাত্রি। লোকটা ছাতা কখন হাতে নিল? নিজে ভিজে তার ওপর ছাতা ধরে রেখেছে কেন? তার ভাবনার মাঝে নিভ্রান মৃদু ধমকের স্বরে বলে উঠল, আপনি কি পাগল নাকি রাত? এই বৃষ্টিতে কেউ এভাবে বেরিয়ে পড়ে? বিরল দৃষ্টিতে তাকিয়ে রাত্রি বলল, আপনি নিজেই তো ভিজে যাচ্ছেন। বলেই নিভ্রানের বাহুতে আলতো করে ধরে তাকে ছাতার ভেতরে নিয়ে এলো রাত্রি। কুচকানো ভ্রুজোড়া ঠিক করে ঠোঁট চেপে মৃদু হাসলো নিভ্রান আর বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দ রাত, ভিজতে বেশ ভালো লাগে, কিন্তু আপনি তো বৃষ্টি বিদ্বেষী, আপনি কেন ভিজবেন? মাথা ঝুঁকিয়ে খিলখিল করে হেসে উঠল রাত্রি। এক হাত দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতেই বলল, আপনাকে কে বলেছে আমি বৃষ্টি বিদ্বেষী? ওই যে গত রাতে বাতাস শুরু হওয়া মাত্রই যখন আপনি জানালা আটকে দিলেন তখন। বলে সিএনজি ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে সামনে এগোলো নিভ্রান। তার পায়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলো রাত্রিও। স্টুডেন্টকে বাড়ির গেটের ছাউনির ভেতরে ঢুকে যেতেই মুচকি হেসে হাতটা বাড়িয়ে দিল রাত্রি। বলল, দিন, এইটুকু আমি পারবো। স্মিত হাসলো নিভ্রান। ব্যাগটা রাত্রির কাছে দিয়ে নিজের ডান হাতটা রাখলো রাত্রির মাথার ওপর। হক চকালো রাত্রি, চোখ মুখ প্রশ্নাত্মক হয়ে উঠল। নিভ্রান সেই চাহনি উপেক্ষা করে কোমল স্বরে বলল, সাবধানে থাকবেন রাত। রাত্রি আমতা করলো। মা বাদে এমন আদর মাখা কথা সে শেষ কবে কার কাছ থেকে শুনেছিল মনে পড়ছে না। মুখের চোয়াল ভারী হয়ে উঠল, চোখ জ্বালা করছে, কিন্তু এই মাঝরাস্তায় লোকটার সামনে কেঁদে ফেলা একেবারেই বাচ্চাদের মতো একটা কাজ হবে। কয়েকবার ঢোক গিলে কান্নাগুলো লুকিয়ে ফেলল সে।
নিভ্রান আর সময় নষ্ট করলো না, আলতো করে মাথায় দুবার বাড়ি দিয়ে হাত সরিয়ে নিয়ে বলল, ছাতাটা ধরুন, ফেরার সময় প্রয়োজন হতে পারে। না করবেন না একদম। লোকটার আদেশ ভরা চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না রাত্রি। ছাতাটা নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আপনাকে ফেরত দিব কি করে? ঠোঁটের কোণ প্রসারিত হয়ে গেছে নিভ্রানের। রাত্রি যে এত সহজে মেনে যাবে সে আশা করেনি। বৃষ্টি মাথায় নিয়ে 2 সিঁড়ি নেমে গেল নিভ্রান। গলা বাড়িয়ে বলল, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আর আর আমার ছাতা আমি নিজেই ফেরত নিয়ে যাব। আসি। আল্লাহ হাফেজ। রাত্রির উত্তর শোনার আগেই কাদা পানিতে ঝপঝপ শব্দ সৃষ্টি করে দ্রুত সিএনজিতে উঠে গেল নিভ্রান। রাত্রি বিমূঢ় হয়ে চেয়ে থেকে ছাতাটা বন্ধ করে চুপচাপ ভেতরে ঢুকে গেল। সিএনজিতে উঠে বসতেই ফোন বেজে উঠল। পকেট থেকে দামি মোবাইলটা বের করে মুচকি হাসলো নিভ্রান। মা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে তেজি স্বর ভেসে আসলো, বাড়িতে পৌঁছেছিস? একটা ফোন পর্যন্ত দেস না। কতবার বলি গাড়ি নিয়ে চলাফেরা কর, চট্টগ্রাম থেকে ফিরলি তাও বাসে করে। কি দরকার ছিল এই ঝড় বাদলের মধ্যে? নিভ্রান নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সব সময় তো গাড়িতে আসা যাওয়া করি মা, এবারই শুধু বাসে আসলাম। আমি আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। পৌঁছেই তোমাকে ফোন দিতাম, বুঝলে? কেন যে এত টেনশন করো তুমি? একা একা না থেকে তোর নিজের বাড়িতে চলে আয় বাবা, তাহলে তো আমি চিন্তামুক্ত হয়ে যাই। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রান। মা প্রতিদিন নিয়ম করে এই একটা কথা বলবেই তাকে। দিন শেষে রাত নেমে আসা যেমন বাধ্যতামূলক, তেমনি দিন শেষে একবার হলেও মায়ের এই কথাটা শোনাও যেন বাধ্যতামূলক। এই কথাটার পর আর কখনোই কথা বাড়ায় না নিভ্রান। এবারও ব্যতিক্রম হলো না। ভরাট গলায় সে বলল, আচ্ছা রাখছি মা, পরে কথা হবে। বিকেলে ফোন দিবনে। বিরস কণ্ঠে সম্মতি জানিয়ে ফোন রাখলেন নাহিদা। ছেলের এই একরোখা জেদি স্বভাব সেই ছোট থেকে। একবার যা বলে দেবে সেই কথার নড়চড় হবে না কখনো। পৃথিবী উল্টে যাবে, তবু সে নিজের সিদ্ধান্তে অনড়। দুপুর হয়ে গেছে প্রায়, বৃষ্টি থেমেছে অনেক আগেই। তবে আকাশ মেঘলা হয়ে আছে। রুমে ঢুকেই ধপ করে বিছানায় বসে পড়ল রাত্রি। শুয়েও পড়ল প্রায় সাথে সাথেই। শরীর ভেঙে ঘুম আসছে, আবার ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। বেশ কিছুক্ষণ মরার মতো পড়ে থেকে উঠে বসলো সে। গা থেকে ওড়না সরিয়ে চুলে হাত দিতেই একটু খটকা লাগলো। তার চুল তো বাঁধা ছিল না, এতক্ষণ খেয়াল করেনি। চুলে ঝুঁটি বাঁধলো কখন? দ্রুত হাতে ঝুঁটিটা খুলল সে। হাতের মুঠোয় রিস্ট ব্যান্ডটা আসতেই ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। ছেলেদের হাতে রিস্ট ব্যান্ড, মাঝখানে আবার সাদা ইংলিশ অক্ষরে লেখা নিভ্রান। কালো রঙের মধ্যে সাদা অক্ষরগুলো ফুটে উঠেছে। তার মানে হয়তো লোকটা তাকে এটা দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছিল। আর নিভ্রান, নিভ্রান কি লোকটার নাম? এমন নাম হয় নাকি কারো? মাথা ঘোরালো না রাত্রি। দেখা হলে ফেরত দিয়ে দেবে ভেবে ব্যান্ডটা পড়ার টেবিলের ড্রয়ারে রেখে ব্যাগ থেকে জামা কাপড় বের করে নিয়ে গোসলে ঢুকে গেল। বিলাসবহুল ফ্ল্যাটে থাকে নিভ্রান। মা বাবা আর ছোট ভাইও শহরে থাকে, কিন্তু আলাদা। সে নিজেই ফ্ল্যাট কিনেছে, কয়েক বছর হয়ে গেছে। এরপর আর বাড়ি যায়নি। চট্টগ্রাম গিয়েছিল নিজের অফিসের একটা কাজে। বাবার অবশ্য নিজস্ব ব্যবসা আছে, কিন্তু সেটাই তার আগ্রহ নেই। রুমে এসে জামা কাপড় বদলে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো নিভ্রান। বাসার মেড সব রান্নাবান্না করে দিয়ে যায়। এই 3 দিন সে ছিল না, আজকে ফিরবে আগেই বলে রেখেছিল। তাই সকালে এসেই ঘরবাড়ি পরিষ্কার করে খাবার রেডি করে দিয়ে গিয়েছে। এজন্য অবশ্য তাকে বেশ মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। ছোট্ট করে একটা শ্বাস ফেলে রুমের এসি চালিয়ে দিল নিভ্রান। জীবনে তার টাকার অভাব না থাকলেও সুখের বড়ই অভাব। এই যে একা একটা ফ্ল্যাটে সে থাকে, যতই বলুক না কেন তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু দিন শেষে একটা পরিপূর্ণ পরিবারের অভাবটাই তার নিত্যদিনের সঙ্গী হয়। দ্বিতীয় সাক্ষাৎটা হতে তেমন দেরি হয়নি। পরের দিন বিকেলে টিউশনি করিয়ে বাসার নিচে নামতেই নিভ্রানের মুখোমুখি হয় রাত্রি। তন্দা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লোকটাকে সে এই সময় এখানে আশা করেনি, ভাবেনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে। লোকটা নিশ্চয়ই ছাতা ফেরত নিতে এসেছে, কিন্তু লোকটা জানলো কি করে সে আজ বিকেলে পড়াতে এসেছে? সে যাই হোক, সে তো ছাতাটা সঙ্গে আনেনি। মুহূর্তে কপালে সুনচন চিন্তার ভাব স্পষ্ট হয়ে ফুটে উঠল। তাকে দেখেই ঠোঁট এলিয়ে হাসে নিভ্রান। জবাবে সৌজন্যমূলক হাসি হাসে রাত্রি। নিভ্রান বলে, কেমন আছেন? রাত্রি ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, জি ভালো। বলে একটু সময় নেয়। তারপর কাচুমাচুক করে বলে, আপনি নিশ্চয়ই ছাতাটা নিয়ে এসেছেন। চোখ ছোট ছোট করে তাকায় নিভ্রান। পরক্ষণেই গোলমেলে কণ্ঠে বলে, জি, ছাতাটা নিতেই আসলাম। ধপ করে নিভে যায় রাত্রি। অপরাধীর মতো চোখ নামিয়ে বিনীত কণ্ঠে বলে, আমি তো আসলে সেটা সঙ্গে আনিনি।
আপনি একটু কষ্ট করে আমার সাথে বাসা পর্যন্ত যেতে পারবেন? না হলে আপনার অ্যাড্রেস দিন, আমি এগিয়ে দিয়ে আসবো। নিভরান মুচকি হাসে, রাত্রির মাথায় হাত রেখে সহজ গলায় বলে, আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন রাত? একটা ছাতাই তো, চলুন আপনার বাসায় চলুন। নীলরাঙা গাঢ় বিকেল, বাহ্য জগৎ অলৌকিক নিরুপম, আকাশে শুভ্র নীলের বিশাল আধিপত্য, কয়েক টুকরা বিসিদ্ধ মেঘে বাউন্ডুলের যুবকের মতো কখন থেকে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতি ঘিরে আর্দ্রতার ছোঁয়া। মেইন রোডের এখানে ওখানে পানি জমে আছে, সেই পানিতে রাস্তার ধারে বেড়ে ওঠা বৃক্ষরাজির সুনিপুণ প্রতিচ্ছবি নতুন আয়নার মতো দৃশ্যমান। সময়টা চোখে আটকে থাকার ন্যায় সুন্দর। ফুটপাতে ছোট ছোট পা ফেলে হাঁটছে রাত্রি, তার পাশাপাশি হাঁটছে নিভ্রান, তবে তার পা রাস্তায়। রাত্রির মধ্যে নিভ্রান তার তুলনায় খুব বেশি লম্বা, তাই পাশাপাশি হাঁটলে তাকে খুবই ছোট দেখায়। পথচারীরা নাকি কটু চোখে তাকায়, সেই জন্য সমান সমান বজায় রাখতে সে হাঁটছে ফুটপাতের ওপর, আর নিভ্রান রাস্তায়। রাত্রি পরনে হালকা গোলাপি রঙের সাদামাটা ফুল হাতা কামিজ, মাথায় ওড়না ডানা, একপাশে ঝুলছে পিঠের মধ্যেখান পর্যন্ত দৈর্ঘ্যের মোটা বেনি, বাম হাতে হ্যান্ডব্যাগ, ডান হাতটা খালি। সেই খালি হাতটাই নিজের শুদ্ধ স্পর্শে পূর্ণ করে দিল নিভ্রান, আলতো করে টেনে নিল নিজের হাতের মুঠোই। সাথে সাথে চমকে উঠল রাত্রি, চোখে মুখে শিহরণ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক। নিভ্রান স্বাভাবিক কণ্ঠে বলল, এত কিনার ঘেঁষে হাঁটছেন, কখন যেন পিছলে পড়ে যান। পড়লে তো সেই ধরতেই হতো, তাই পড়ার আগেই ধরলাম। প্রতিবাদ করে কিছু বলতে গিয়েও হেসে ফেলল রাত্রি। নিভ্রানের এত বর্ষের সংযমী চোখ জোড়াও বেহারার মতো চেয়ে চেয়ে অনুভব করলো সেই অসহনীয় হাসিটা। আলো হ্রাস পাচ্ছে, সন্ধ্যার আগমনী বার্তা মেয়েলি সুরে জানান দিচ্ছে, আমি প্রায় এসেই পড়েছি। হঠাৎই এক দৈবাত হাওয়ার আগমন, কানের পিছে গোছানো চুলগুলো উড়ে চোখ মুখ ঢেকে ফেলল নিমেষেই। মাথার ওড়নাটা পড়ে গেল, চোখ বুঝে চুল সরাতে গিয়ে তাল হারিয়ে ফেলল রাত্রি। পড়ার আগেই নিভ্রান তাকে সাবধানে রাস্তায় নামিয়ে নিল, কানের পিছে চুল গুজে দ্রুত চোখ মেলল রাত্রি। নিভ্রান তখন খুব ঘনিষ্ঠে, গায়ের পারফিউমের হালকা গন্ধটা পর্যন্ত তীব্রভাবে নাসিকারন্ধ্রে আঘাত হানছে। অপ্রস্তুত ভঙ্গিতে দু কদম দূরত্ব সৃষ্টি করে নিল রাত্রি। নিভ্রান ফোরন কাটল, বলেছিলাম না আপনি পড়ে যাবেন। আমি পড়িনি, আপনি আগে নামিয়ে দিলেন, নতুবা আমি ঠিকই সামলে নিতাম। এক হাতে মাথার ওড়নাটা তুলে নিতে নিতে আপত্তি করে উঠল রাত্রি। সচরাচর সে এত কথা বলে না, তার তো কথা বলার মানুষই নেই, একা একা থাকে, পড়াশোনা আর টিউশনে নিয়ে সারাদিন কেটে যায়। রাতে 5-10 মিনিট মায়ের সাথে কথা বলে, তারপর এক ঘুমে রাত পার, ব্যাস এতটুকুই তার দৈনন্দিন জীবনযাত্রা। এত সহজে সে কখনো কারোর সাথে মেশে না। কথা বলা তো অনেক দূর, কিন্তু ওই লোকটার সাথে কেন যেন খুব সহজ হয়ে গেছে মাত্র 2 দিনেই। লোকটার অমায়িক ব্যবহার, টান টান ব্যক্তিত্ব অনায়াসেই তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা কদম গাছ, সবুজ পাতাগুলো চকচক করছে। বৃষ্টি বোধহয় প্রকৃতির ধোয়া মোছা করার বিশ্বস্ত কর্মী। যখনই তার নোংরা ধুলোময় হয়ে ওঠে, তখনই সে 2 হাত মেলে যত্ন করে তাকে স্নান করিয়ে দিয়ে যায়। শহর জুড়ে নরম আধার নেমে এসেছে। রাত্রি যেখানে ভাড়া থাকে সে বাড়িটা 3 তলা। মোড় ঘুরলে প্রথম বাড়িটাই তার গন্তব্যস্থল। সেই মোড়েই আছে কদম গাছটা। কেউ হয়তো খুব সযত্নে লাগিয়েছিল, কিন্তু সময়ের পালা বদলের আর খেয়াল রাখা হয়নি। এই বর্ষার মাঝামাঝিতে অজস্র কদম শোভা বাড়িয়ে দিয়েছে গাছটার। রাত্রি রোজই দেখে, কিন্তু উচ্চতাটা একটু বেশি। ওপর নিচ হওয়ার সুবাদে ফুল পাড়ার বাসনাটা সেখানেই চুরমার হয়ে যায়। নিভ্রান হাঁটছিল নিঃশব্দে। সময়টা পার হয়ে যাচ্ছে ভেবে মনটা একটু বিষাদগ্রস্ত। ঘোর কাটল রাত্রি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়। ঘাড় বাঁকিয়ে তাকাতেই রাত্রি চঞ্চল কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি তো অনেক লম্বা, আপনি আমাকে একটা ফুল নামিয়ে দিতে পারবেন? প্রথমে কথাটা বোধগম্য না হলেও কদম গাছটার দিকে নজর যেতেই অর্থটা স্পষ্ট হয়ে উঠল। উত্তর না দিয়ে অবিলম্বে রাত্রির দিকে একটু ঝুঁকে ওপরের দিকে হাত বাড়িয়ে দিল নিভ্রান। খুব সহজেই 2টো কদম ছিঁড়ে নিল। রাত্রির মাথাটা তার বুকের কাছে, উত্তপ্ত নিঃশ্বাসগুলো প্রেম ঝড়ের মতো আছড়ে পড়ছে। রাত্রির অস্বস্তির মাত্রাটা বাড়ার আগেই সোজা হয়ে দাঁড়ালো নিভ্রান। ফুলগুলো রাত্রির দিকে বাড়িয়ে বলল, ধরুন, আরও দিচ্ছি। সযত্নে ফুলগুলো হাতে নিল রাত্রি। গাল দুটো লাল রঙের আভায় সজ্জিত। হাসল নিভ্রান।
আবারও হাত বাড়াতে উদ্যত হতেই সে মিনমিনে গলায় বলল, আর লাগবে না। থেমে গেল নিভ্রান। রাত্রি তখন ফুলগুলোর দিকে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণ প্রসারিত করে রেখেছে। নিভ্রানের বুঝতে সময় লাগলো না, এই আটসাট গম্ভীর মেয়েটার মাঝে একটা চঞ্চল ছটফটে মনও লুকিয়ে আছে। শুধু পৃথিবীর ভারী দায়ভারে তা বেরিয়ে আসতে অক্ষম। চাবি ঘুরিয়ে দরজার লক খুলল রাত্রি। নিভ্রান তার পিছে দাঁড়ানো। এতদূর লোকটা এসেছে, এখন ছাতা নিয়ে বাসায় বাইরে থেকেই বিদায় করে দেওয়াটা প্রচণ্ড বেয়াদ্দপের মতো একটা কাজ হয়ে যাবে। পারিবারিক শিক্ষাটা বেশ শক্তপোক্ত রাত্রির। দরজা খুলে আগে নিভ্রানকে প্রবেশ করতে বলল সে। নিভ্রান মুচকি হেসে বলল, আরে না না, ভেতরে যাব না রাত, আপনি ছাতাটা এনে দিন শুধু। রাত্রি ভ্রু কুঁচকাল। লোকটার পোশাক আশাক, হাতের দামি ঘড়ি, বুক পকেটে ঢোকানো রোদ চশমা দেখেই বোঝা যাচ্ছে সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মুহূর্তেই চোখের ভাষা কঠিন হয়ে গেল রাত্রির। অনেকটা শক্ত গলায় এসে বলে উঠল, দেখুন, আমি বুঝতে পারছি আপনি বড়লোক মানুষ, তাই বলে আমার বাসায় ঢুকতে পারবেন না এমন তো কোনো কথা নেই। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছেন। চোখ ছোট ছোট করে তাকালো নিভ্রান। মেয়েটা কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে সে তো যেতে চাচ্ছে না, কারণ বেশ দেরি হয়ে গেছে। বাড়ি গিয়ে রাত্রি স্টুডেন্টের বাসার সামনে গিয়েছিল। তখন দুপুর থেকে দাঁড়িয়েছিল, শেষমেশ বিকেলে রাত্রির দেখা মেলে। ওখান থেকে রওনা দেওয়ার সময় একবার গাড়িতেই ফিরতে চেয়েছিল, কিন্তু রাত্রির সাথে হেঁটে আসার লোভটা সামলাতে পারেনি। বিদায় গাড়িটা ওখানেই ফেলে এসেছে। এখন আবার ওখানে গিয়ে গাড়ি নিয়ে তারপর বাসায় যেতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু মেয়েটা যেভাবে কটাক্ষ নজরে চেয়ে আছে, এখন ভেতরে না গেলে সত্যি খুব খারাপ দেখাবে। পায়ের জুতা খুলতে শুরু করলো সে। গম্ভীর স্বরে বলল, আপনি বড্ড বেশি ভেবে ফেলেন রাত, এরপর থেকে আর কখনো আমার সামনে এসব বড়লোক ছোট লোকের তফাৎ দেখাতে আসবেন না। আই জাস্ট হেট ইট। বলে একবার রাত্রির চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল নিভ্রান। রাত্রি চুপ হয়ে গেল। সে হয়তো ভুল মানুষকে ভুল কথা বলে ফেলেছে। লোকটার চেহারায় অসীম গাম্ভীর্যতার চিহ্ন। এক রুমের একটা ছোট্ট বাসায় থাকে রাত্রি। রান্নাঘর আছে, ছোট একটা বসার জায়গার মতো আছে, কিন্তু সেখানে কোনো সোফা বা টেবিল নেই। রাত্রিকে মোটেও বিচলিত বা লজ্জিত দেখালো না। সে আস্তে করে রুমের দরজাটা খুলে নিভ্রানকে বলল, আপনি বিছানায় বসেন। আরও একবার মুগ্ধ হলো নিভ্রান। সাধারণত দেখা যায় মানুষজন খুবই কুণ্ঠিত বোধ করে এই ব্যাপারগুলো নিয়ে, লজ্জিত হয়। কিন্তু রাত্রির এই বিন্দুমাত্র লজ্জিত না হওয়াটাও মন কাড়ল নিভ্রানের। মেয়েটা খুবই স্বাভাবিক নিজের সাদামাটা জীবনযাত্রা নিয়ে। স্টিলের গ্লাসে করে পানি নিয়ে আসলো রাত্রি। কদম দুটোর ডানা পানির মধ্যে ভিজিয়ে পড়া টেবিলের এক কোণে চাপিয়ে রাখলো। পকেট থেকে ফোন বের করলো নিভ্রান। রাত্রি বলল, চা খাবেন? না মিস, আপনি বসতে বলেছেন, আমি বসেছি, তাছাড়া আমি চা খাই না। রাত্রি মুখ লটকে ছোট্ট আলমারিটা খুললো, ছাতাটা বের করে বলল, ও, আপনি কফি খান তাই তো? কফিও আছে, খাবেন? রাত্রির কথা বলার ঢং দেখে হেসে ফেলল নিভ্রান। বলল, কিছুই খাবো না, ছাতাটা দিন, আমি চলে যাব, দেখুন দেরি হয়ে গেছে। দীর্ঘ শ্বাস ফেলল রাত্রি। ছাতাটা নিভ্রানের হাতে দিয়ে বলল, আপনি জানলেন কি করে আমি আজ বিকেলে পড়াতে গেছি? এক আঙুলে কপাল ঘষল নিভ্রান। ঠোঁট চেপে কিছু একটা ভেবে নিয়ে জোরালো কণ্ঠে বলল, ইটস এ কোইন্সিডেন্স। মিনিট 10 আগেই বেরিয়ে পড়েছে নিভ্রান। কাপড় চোপড় বদলে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো রাত্রি। উদ্দেশ্য রাতের খাবার রান্না করা। রান্নাঘরে ঢুকে স্বস্তির একটা শ্বাস ফেলল সে। বাড়িতে আসলে চা কফি কিছুই নেই। ওসব নিতান্ত সৌজন্যতার খাতিরে বলেছিল। নিভ্রান যদি কোনোভাবে হ্যাঁ বলে দিত তবে বেশ ঝামেলায় পড়তো সে। ভাগ্য ভালো নিভ্রান মানা করে দিয়েছে। মনে মনে হাসলো রাত্রি। এসব বিষয়ে তার ভাগ্য আবার খুব সাথে থাকে। চকচকে ঝকঝকে মেঝে, শাওয়ার নিয়ে টাওয়ালে মোড়ালো অর্ধ আবৃত শরীরে বেরিয়ে এলো নিভ্রান। সাদা ফ্লোরে ভেজা পায়ের ছাপ, শরীরে বিন্দু বিন্দু জলকণাদের রাজত্ব। উজ্জ্বল শ্যামলা রঙের বলিষ্ঠ দেহ যে কোনো নারীকে কাবু করে ফেলতে শতভাগ সক্ষম। বয়স 30 ছুঁইবে 6 মাস বাদে, অথচ আজ অবধি ধারালো নখের আগ্রাসী আঘাত পারেনি এই পিঠে। বয়স 30 ছুঁইবে 6 মাস বাদে, অথচ আজ অবধি ধারালো নখের আগ্রাসী আঘাত পড়েনি এই পিঠে। ফোঁস করে শ্বাস ছাড়ল নিভ্রান। ভেজা পায়ে পাতলা টি শার্ট জড়িয়ে নিল, সঙ্গে কালো ট্রাউজার। ফোন বাজছে। মার নামটা ভেসে উঠেছে। কাল বিলম্ব না করে ফোনটা কানে তুলে নিল নিভ্রান। হ্যালো বাবা, কেমন আছিস? ফোনের এপাশে মুচকি হাসল নিভ্রান। উত্তর দিল,
তোমার সাথে তো দুপুরে কথা হলো মা, এইটুকু সময় আর কি খারাপ হবে বলো তো? মা ছেলের কথোপকথন চলল কিছুক্ষণ। কথা শেষ হতেই ফোনটা নামিয়ে ঘরের বাতি নিভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল নিভ্রান। চোখ বোঝার পর কয়েকটা মুহূর্ত যেতেই বুঝতে পারল ধীরে ধীরে চোখে ভর করেছে এক সদ্য পরিচিত অন্তর্বাসিনীর হৃদয় শীতল করা সারল্যতা। চাঁদটা বেঁকে আছে, তবুও তার সৌন্দর্যে কোনো রকমের ঘাটতি নেই। এই একলা আকাশে চাঁদের বুড়িকে ঘিরে পাহারা দিচ্ছে মিটমিট করা তারাবাজিগুলো। ধুলোর পড়তে ঢাকা জানালাটা আজ অনেকদিন পর খুলেছে রাত্রি। ধুলোয় পড়ে ঢাকা জানালাটা আজ অনেকদিন পর খুলেছে রাত্রি। সেই জানালার ফাঁক গলিয়ে চাঁদের ঝলমলে আলোতে ছেয়ে গেছে তার বিছানা। জানালার গ্রিলে মাথা রেখে স্ত্রীর দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল রাত্রি। মোহাচ্ছন্ন ধ্যানটা কেটে গেল কলিং বেলের তিক্ত শব্দে। কপাল কুঁচকে এলো স্বাভাবিকতই। এত রাতে এখানে কার কি দরকার? আরও কয়েকবার নিরবিচ্ছিন্নভাবে আওয়াজ হতে দ্রুত পায়ে ওড়না জড়িয়ে দরজার সামনে এলো রাত্রি। ভেতরের ভয়টাকে ভেতরেই চেপে জোরালো গলায় ডাকলো, কে? ওপাশ থেকে মধ্যবয়স্ক এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। দরজা খুলো, আমি। লোকটার কর্কশ গলায় প্রথমে কেঁপে উঠলেও পর মুহূর্তেই নিজেকে সামনে নিল রাত্রি। কণ্ঠটা বাড়িওয়ালা চাচার। তার আসার কারণটা স্পষ্ট। এ মাসের ভাড়া দেওয়া হয়নি। আজকে মাসের 15 তারিখ। দরজা না খুলেই এক ছুটে ব্যাগ থেকে আজকেই পাওয়া টিউশনির বেতনটা নিয়ে এলো রাত্রি। দরজায় তখন তুমুল করাঘাত চলছে। ভাড়া দিতে দেরি হলেই কটু কথা শোনাতে ছাড় দেন না এরা। বাসার ভাড়া তুলনামূলক একটু কম হওয়ার কারণে ছেড়েও যেতে পারে না। বুক ভরে শ্বাস নিয়ে দরজা খুলল রাত্রি। বাসায় কি আমি ফ্রিতে থাকতে? তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই ঝটপট হাতের টাকাটা এগিয়ে দিল রাত্রি। ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, টাকাটা আঙ্কেল। ভদ্রলোক সরু চোখে তাকালো। টাকাটা ছৌ মেরে নিয়ে গমগমে গলায় বলল, তুমি জানো না মাসের 5 তারিখে ভাড়া দেওয়ার নিয়ম? রাত্রি দাঁতে দাঁত চেপে ধরল। চাপা রাগটাকে সংবরণ করে আগের মতোই বিনীত কণ্ঠে বলল, টাকাটা হাতে আসতে একটু দেরি হয়ে গেছে আঙ্কেল। এরপর থেকে যেভাবেই হোক 5 তারিখের ভেতরে ভাড়া দিয়ে যাবে, মনে থাকে যেন। বলে গটগট শব্দ তুলে চলে গেলেন ভদ্রলোক। তার যাওয়ার পানে নির্মেষ চেয়ে থেকে দরজা আটকে দিল রাত্রি। এই টানাপোড়েন দিন দিন বেড়ে চলেছে। যে করেই হোক পরের মাস থেকে আরেকটা টিউশনি ধরতে হবে। 3টাতে কিছুতেই পোষাচ্ছে না। মেঘ জমে জমে মেঘের পাহাড় তৈরি করেছে। খানিক বাদেই পাহাড় ধস হবে। মেঘের পাহাড় বৃষ্টিরূপে ধসে পড়বে পৃথিবীর বুকে। রাত 9টা। ধীর গতিতে ড্রাইভ করছে নিভ্রান। রাস্তাটা অনেকটাই ফাঁকা। নিভ্রানের পরিশ্রান্ত দৃষ্টি হঠাৎই আটকে গেল রাস্তার ধারে। অবসন্ন চোখ জোড়া ধাতস্থ হয়ে এলো। মুখ ফুটে অস্পষ্ট বেরিয়ে এলো, রাত। ছোট্ট ছোট্ট পা ফেলে এগোচ্ছে রাত্রি। পরনে গাঢ় বেগুনি রঙের সাদামাটা সুতির শাড়ি। আঁচলে পা জড়িয়ে যাচ্ছে বারবার। পিঠে চুল ছড়িয়ে আছে বিশৃঙ্খলভাবে। টাকার মায়া ত্যাগ করে রিক্সা ডেকেছিল কয়েকটা। কোনোটাই ওদিকে যাবে না। আর গেলেও ভাড়া যাচ্ছে আকাশ কুসুম। অস্বস্তিরা শরীরে কাঁটা দিয়ে উঠছে। গতকাল একটা পরীক্ষা হয়েছে, আরেকটা হবে সামনের সপ্তাহে। এর মাঝেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ভার্সিটিতে। সে যেহেতু সিনিয়র ব্যাচের এবং ক্লাস ভলেন্টিয়ারদের একজন, তাই শাড়ি পরাটা এক প্রকার বাধ্যতামূলক। সবাই পরেছে, সো না পরলে কেমন ছন্নছাড়া দেখায়। সেই জন্যই মায়ের একটা পুরনো শাড়ি পরে গিয়েছিল। শাড়ি সামলাতে অসুবিধে হয় না তার। তবে পরপর 3টে টিউশনির জন্য এখান থেকে ওখানে হেঁটে যাওয়া আসার কারণেই শাড়ি অনেকটা অগোছালো হয়ে গেছে। এখন তা পরে হাঁটতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। রাস্তার ধারে গাড়ি পার্ক করে নেমে এলো নিভ্রান। দ্রুত পা চালিয়ে উপস্থিত হলো রাত্রির কাছাকাছি। পেছন থেকেই ভরাট গলায় ডাকলো, রাত। পদচারণ থেমে গেল রাত্রির। দাঁড়িয়ে পড়ল সে। মাঝ রাস্তায় নিজের নাম শুনে হঠাৎ করে আঁতকে উঠলেও গলাটা চিনে যেতেই আকস্মিক ভয়টা কেটে গেল। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘোরার আগেই পাশাপাশি এসে দাঁড়ালো নিভ্রান। তার চোখ রাত্রির সর্বাঙ্গে ঘোরাফেরা করছে। চোখ ধাঁধানো সৌন্দর্যের সংজ্ঞা কি তবে এই মেয়েটাই? রাত্রি সৌজন্যমূলক মুচকি এসে বলল, আপনি এখানে? রাত্রি ঠোঁট নাড়িয়ে কিছু বলার স্থির মনি সচল হলো নিভ্রানের। বার দুয়েক চোখ ঝাপটে সে দৃষ্টি সরিয়ে বলল, কিছু বললেন? রাত্রি বোকা বোকা কণ্ঠে আবার বলল, জি, বললাম যে আপনি এ সময় এখানে। নিভ্রান সময় না নিয়ে ঝটপট উত্তর দিল। অফিস থেকে বাড়ি ফিরছিলাম। ভ্রজরায় তীক্ষ্ণ ভাস পড়ল রাত্রির। লোকটা যথেষ্ট বড় লোক। সে বুঝতে পারে
তার হেঁটে হেঁটে বাড়ি ফেরার বিষয়টা বড্ড বেমানান লাগলো। কোনো রকম সংকোচ না নিয়ে সে স্পষ্ট কণ্ঠে বলল, আপনি হেঁটে বাড়ি ফেরেন? এক ভ্রু ওচালো নিভ্রান। রাত্রির কথাটার মানেটা বুঝে নিয়ে বাঁকা হেসে বলল, গাড়িটা গতকাল সার্ভিসিংয়ে দিয়েছি, সেই জন্যই আর কি। কপালের ভাঁজটা পুরোপুরি না গেলেও কিছুটা শিথিল হলো। মুখে কিছু না বললেও হালকা মাথা নাড়িয়ে কথায় সায় দিল রাত্রি। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যেতেই নিভ্রান বলল, আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে? না তো। মুখে অস্বীকার করলেও রাত্রির এলোমেলো পদক্ষেপে জানান দিচ্ছিল সে আসলেই হাঁটতে পারছে না। শাড়ির কুচি নেমে গেছে পায়ের কাছে, কোনো মতে তা আঁকড়ে ধরে জুবুথুবু হয়ে হাঁটছে। নিভ্রান এক কদমে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় হাঁক ছাড়ল। এই রিক্সা থামো। রিক্সা থেমে গেল। নিভ্রান জায়গার নাম না বলে রাত্রিকে উদ্দেশ্য করে বলল, উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি, রাত হয়েছে অনেক। প্রয়োজন নেই, আমার অভ্যেস আছে। আপনার দেরি হবে শুধু শুধু। বলে আপত্তি করে উঠল রাত্রি। নিভ্রান শীতল চোখে চাইল, কঠোর গলায় বলল, উঠতে বলেছি, উঠুন। আপনার বাসা থেকে আমার বাসার দূরত্ব খুব বেশি হলে 20 মিনিটে, একই পথেই যাচ্ছি, একসাথে গেলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। রাত্রি আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগে নিভ্রান শান্ত আদেশী স্বরে বলল, উঠুন রাত। কেন যেন মিলিয়ে গেল রাত্রি। চুপচাপ উঠে বসলো রিক্সার ডান পাশে। উঠল নিভ্রানও। রিক্সা চলতে শুরু করলো। রাত্রির কোলের ওপর ব্যাগ রাখা। আকাশে তখন গুরুম গুরুম হচ্ছে। হালকা বৃষ্টি শুরু হতেই রাত্রি রিনরিনে কণ্ঠে বলল, মামা হুডটা তুলে দিন। রিক্সাওয়ালা মামা ঘোরার আগেই এক টানে হুট উঠিয়ে দিল নিভ্রান। রাত্রি আমতামতা করে তাকালো। নিভ্রান সোজা তাকিয়ে আছে। লোকটার চেহারা এত থমথমে লাগছে কেন? রাত্রি ইতস্তত করে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? না কি হবে? চোখ নামিয়ে নিল রাত্রি। এলোমেলো চুল কানের পিছে গুজার ব্যর্থ চেষ্টা করে বলল, না, কিছু না। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রান। গতকালকে ফিরিয়ে দেওয়া হাতের রিস্টব্যান্ডটা খুলে নিল। রাত্রির হাতের কাছে ধরে বলল, চুল বেঁধে নিন। থাকবে না। একবার তাকিয়ে আলতো স্বরে উত্তর দিল রাত্রি। চোখ বন্ধ করে রাগ সামলালো নিভ্রান। অতঃপর নিজেই অনেকটা ঝুঁকে গেল রাত্রির দিকে। গলার দুপাশ দিয়ে 2 হাত গুলিয়ে দিতেই চমকে উঠল রাত্রি। বলল, আপনি? নিভ্রান তাকে থামিয়ে দিল। চুলগুলো গুছিয়ে মুঠোয় আনতে আনতে আবিষ্টভাবে বলল, চুপ। ঠোঁট কামড়ে ধরল রাত্রি। শরীরের রক্তে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। নিভ্রানের মুখ তার ঘাড়ের খুব খুব ঘনিষ্ঠে। হালকা উঁচু করে ঝুঁটি বেঁধে দিল নিভ্রান। সরে আসার আগে হালকা গলায় বলল, এত কড়া পারফিউম ব্যবহার করবেন না রাত। রাত্রি মিনমিনে কণ্ঠে উত্তর দিল। আমি পারফিউম দেই না। নিভ্রান অবিশ্বাস নিয়ে তাকালো, বলল, মজা নিচ্ছেন? রাত্রি থতমতো খেলো। চোখ মুখ কুঁচকে বলল, মজা নেবে কেন? সত্যি বলছি। সামনে তাকিয়ে হাসলো নিভ্রান। চুলের মাঝে হাত চালিয়ে হঠাৎই মুখটা আবারও নিয়ে গেল রাত্রির ঘাড়ের কাছে। বুক ভরে শ্বাস নিতেই আড়ষ্ট হয়ে গেল রাত্রি। থেমে থেমে বলল, কি করছেন? নিভ্রান নাক সরিয়ে তৎক্ষণাৎ উত্তর দিল, আমি তীব্র ঘ্রাণ পাচ্ছি রাত, আর আপনি বলছেন আপনি পারফিউম দেন না? সিরিয়াসলি? আমি মিথ্যে কেন বলবো? বাচ্চা সুলভ গলায় কাতর হয়ে বলল রাত্রি। কণ্ঠে নিজেকে সঠিক প্রমাণ করার টান। নিভ্রান এক আঙুলে কপাল ঘষল। রাত্রির অসহায় চাউনি দেখে মুহূর্তেই হেসে ফেলল। মেয়েটা অল্পতেই অস্থির হয়ে পড়ে। মুখের হাসি বজায় রেখে ডান হাতে মাথার পিছের অংশ হাত বুলিয়ে দিল সে। কোমল কণ্ঠে বলল, আচ্ছা মানলাম পারফিউম দেননি, এটা আপনার নিজস্ব ঘ্রাণ। আপনি কোথায় থাকেন? আমার বাসার কাছেই। হুম। অন্যমনস্ক হয়ে উত্তর দিল নিভ্রান। রাত্রি বুঝল না তার কথা। বৃষ্টি পড়ছে টুকটাক। হাত পা আংশিক ভিজলেও ভেজার মতো ভিজছে না। রাত্রির মনে হচ্ছে নিভ্রান আটকে গেছে। চোখের অপলক দৃষ্টি বলে দিচ্ছে লোকটার বৃষ্টি কত পছন্দ। সশব্দে গলা ঝাড়ল সে। নিভ্রান সচকিত হয়ে তাকালো। অস্থির কণ্ঠে বলল, কি হলো? গলায় কিছু আটকিয়েছে? পানি কিনে আনবো? বিহল চোখে চেয়ে রাত্রি এলোমেলো গলায় উত্তর দিল, কিছু হয়নি, শান্ত হন। ভয় পাইয়ে দিয়েছিলেন। কেন? নিভ্রান হাসলো, শুধু উত্তর দিল না। রাত্রি গোমট হয়ে গেছে আবারও। নিভ্রানের কথা একটুতেই প্রবল অস্থিরতা, দায়িত্বশীল কাজকর্ম সব কিছুতেই কেন যেন ভয়ঙ্কর কোনো অনুভূতির আভাস পাচ্ছে সে। কিন্তু এসব তো তার জন্য নিষিদ্ধ। নিষিদ্ধর দিকে দৃষ্টি না দেওয়াই শ্রেয়। আমিও একাই থাকি রাত, ঠিক আপনার মতো, একদম একা। ভাবনার জগৎ থেকে বেরিয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল রাত্রি।
একটা পূর্ণ গোলাকার বৃষ্টির ফোঁটা গালের মাঝ বরাবর এসে পড়েছে। নিভ্রান তার দিকে ফিরে মুচকি হাসল। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে পানিটা মুছিয়ে দিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, বলবো না একদিন? খানিক বাদে প্রশ্ন করলো রাত্রি।